আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অমিত মাহমুদ। এলএসএ এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। উক্ত সেশনে আমাদের অনেক ধরনের স্টুডেন্টের বিভিন্ন ধরনের কোয়েরিজ থাকে কানাডা স্টাডি পারমিট নিয়ে, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের জন্য, যেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের স্টুডেন্ট যারা ভিজিট করে অফিসে তাদের মাধ্যমে আমরা অনেক ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকি। তো আজকের এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকবেন এলএসএ এডুকেশনের সম্মানিত সিইও মিস্টার আব্দুর রহমান স্যার, যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ইমিগ্রেশন ল নিয়ে। আজকে স্যার আমাদের মাঝে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবে। এছাড়াও স্যারের কিন্তু রয়েছে দীর্ঘদিনের, অর্থাৎ প্রায় 8 বছরের ইমিগ্রেশন ল নিয়ে এবং কানাডা স্টাডি পারমিট নিয়ে কাজ করার অভিজ্ঞতা। সো আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সিইও মিস্টার আব্দুর রহমান স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। অমিত, এটা খুব ভালো একটা সেশন করতেছেন, যেহেতু অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, সো সেগুলোর অ্যান্সার আজকে জেনে নেই তাহলে। থ্যাংক ইউ স্যার। আপনার এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা তাদের কানাডা স্টাডি পারমিটের জন্য অনেকটা হেল্পফুল হবে বলে মনে করি। আমরা তাহলে কোশ্চেনের এবং অ্যান্সারের পর্বে চলে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, কানাডাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি হতে পারে? এছাড়াও 23 এবং 24 সালের প্রেক্ষাপটে মাস্টার্সের ভিসা রেশিও বর্তমানে কেমন? কানাডা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ যেটি, সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট প্রোগ্রাম এবং ফাইন্ডিং দ্য রাইট ইউনিভার্সিটি। সো কোনো স্টুডেন্ট যখন ইন্টারেস্টেড থাকে বাইরে পড়াশোনা করার জন্য, তাকে রাইট প্রোগ্রামটাই চয়েস করতে হবে, কারণ তার প্রিভিয়াস স্টাডি অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে সেটা ম্যাচ করাতে হবে। সো ধরেন আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয়, আপনাকে ওই রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, মাস্টার্সে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেটা হতে হবে সিমিলার টু ইয়োর প্রিভিয়াস স্টাডিজ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কানাডা অ্যাপ্লাই করার জন্য। আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট ইউনিভার্সিটি। এখন আপনি এমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন হয়তো যেটা ওই প্রোগ্রামের জন্য অ্যাক্রিডিয়েশনস নাই, অথবা ওই প্রোগ্রামের জন্য রেনাউন্ড না। সো আপনাকে কিছু জায়গা আপনাকে সেট আপ করতে হবে যে আমি কোন ইউনিভার্সিটি, কোন প্রভিন্সে লোকেশন, কোন সিটিতে লোকেশনটা, সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। ওই সিটি সম্পর্কে, ওই প্রভিন্স সম্পর্কে আপনাকে একটু ধারণা নিতে হবে। জি, ধন্যবাদ স্যার। আপনি বলেছিলেন যে ফাইন্ডিং দ্য রাইট প্রোগ্রামের বিষয়ে। জি, সো আমি অনেক ধরনের কোয়েরিজ পাই যে অনেকে ধরেন সোসিওলজি নিয়ে পড়াশোনা করেছে, 2024 সালে সে ব্যাচেলার কমপ্লিট করার পরে 2027-এর জানুয়ারিতে সে অ্যাপ্লাই করতে চাচ্ছে, কিন্তু তার জবটা হচ্ছে ওই রিলেভেন্ট না। জবটা দেখা যায় মার্কেটিং বা ম্যানেজমেন্ট লেভেলে কোনো জায়গায় জব করছেন। সেক্ষেত্রে আসলে ওনার কি আসলে ব্যাকগ্রাউন্ড স্টাডির সাথে মিলিয়ে অ্যাপ্লিকেশন করাটা রাইট চয়েস হবে, নাকি জবের সাথে মিলিয়ে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন? যদি কোনো অপশনস নাই থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেডও করতে পারবে, কিন্তু যেহেতু তার প্রোগ্রামটা ভেরি স্পেসিফিক, যে মাস্টার অফ সোশ্যাল, ব্যাচেলর অফ সোশ্যালজি নিয়ে পড়াশোনা করছে, সেহেতু প্রোগ্রাম তো অলরেডি এরকম প্রোগ্রাম অ্যাভেলেবল আছে কানাডায় মাস্টার্সে। সো আমি সাজেস্ট করবো হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল জাস্টিস অথবা সোশ্যাল ওয়ার্ক, যদিও তার আইএলস রিকোয়ারমেন্ট একটু বেশি থাকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যেগুলো নিয়ে। সো আমি সাজেস্ট করবো হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কটা রিলেভেন্সিটা ক্রিয়েট করার জন্য ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করার। আর একটা বিষয় হচ্ছে, এই একই কোশ্চেনের আর একটা পার্ট ছিল যে বর্তমানে অনেকেই জানতে চাচ্ছেন যে ভিসা রেশিও সম্পর্কে, যেহেতু 2023 এবং 24 সালের অনেক রিফিউজালের রেটটা বেশি ছিল কানাডাতে। বর্তমানে মাস্টার্সের জন্য যারা 2027 সালের ফল ইনটেক এবং উইন্টার ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ভিসা রেশিওটা কিরকম হতে পারে? জি অমিত, আপনি জানেন যে যেটা বলছেন 2023-24-এ কিন্তু অনেকটাই রিফিউজাল ছিল। অনেক স্টুডেন্টস কিন্তু আপনার ডিমোটিভেটেড হয়ে যায় কানাডা সম্পর্কে বা কানাডার অ্যাপ্লাই করার জন্য। তো সেই জায়গা থেকে বর্তমানে আপনি যদি রিসেন্টলি দেখে থাকেন এক্সে, যেটাকে ফর্মালি নোন অ্যাজ টুইটার, ওখানে কিন্তু এক্স আইআরসিসি তাদের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট দিছে রিসেন্টলি, যে তারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামস যেগুলো, সেগুলোতে কিন্তু এখন তারা এনকারেজ করতেছে স্টুডেন্টসকে অ্যাপ্লাই করার জন্য উইথ স্পাউস। সো আমি বলবো, বেসড অন আমাদের ওন এক্সপিরিয়েন্স, লাস্ট ইনটেকে আমরা প্রায় 10 অ্যাপ্লিকেশন সাবমিট করছি, আউট অফ 10 9টাই কিন্তু আমাদের ভিসা অ্যাপ্রুভাল আসছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যারা মাস্টার্সে এতদিন ডিমোটিভেটেড ছিলেন, তাদের জন্য এটা রাইট টাইম টু রিকনসিডার কানাডা। আপনার মাস্টার্সে কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন, ভিসা রেশিও আগের থেকে অনেক ভালো। স্যার, এবারে পরবর্তী কোশ্চেনে চলে যাই। অনেক স্টুডেন্ট জানতে চেয়েছেন ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট সম্পর্কে। দেখা যায় যে এখানে অনেক ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে পারে। অনেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ট্রাই করতে চায়,
অনেকে ট্রাই করতে চায় আইএলস, টোফেল এবং অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে। So, এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে কানাডা আসলে মাস্টার্সের জন্য কোনটা সুইটেবল এবং এর রিকোয়ারমেন্টস কিরকম হতে পারে। হ্যাঁ, ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে প্রথমত আমি বলবো যে 6.5 নো দেন লেস দেন 6, এটা আইএলস এর ক্ষেত্রে। যেটা আপনি বলছেন যে টোফেল প্লাস হচ্ছে পিটি এবং অন্যান্য ডুওলিঙ্গো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এগুলো দিয়ে আপনি অ্যাডমিশনস নিতে পারেন। এর মধ্যে যেটা হচ্ছে আমি স্পেসিফিকলি বলবো, বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে স্টুডেন্টস এমওয়াই দিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করতে চায় এবং কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে আমি কি এমওয়াই দিয়ে কানাডায় স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারবো কিনা। আপনি হয়তো এমওয়াই দিয়ে মাস্টার্সের অ্যাডমিশন অফার লেটারটা আনতে পারবেন, কিন্তু ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার ডেফিনেটলি কনসিডার করবে হচ্ছে আপনার আইএলটিএস ল্যাঙ্গুয়েজ, যেটা টেস্ট অথবা পিটি অথবা টোফেল। সো আমি হাইলি এনকারেজ করবো যেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো সাবমিট করা হয় রাদার দেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ভিসার ক্ষেত্রে। কিন্তু ইন টার্মস অফ অ্যাডমিশন তারা এই যে অপশনসগুলো বলছেন সবগুলো অ্যাকসেপ্টেড। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যারা আপনার 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ওয়ার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ, এটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো এমওয়াইও অ্যাকসেপ্ট করে না, সেখানে আপনাকে অফার লেটারের জন্য মাস্ট আইএলটিএস অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সাবমিট করতে হবে। স্যার, স্টুডেন্টদের ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট নিয়ে আরো একটা কোশ্চেন ছিল যেটা খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। অনেকেই দেখা যায় আইএলটিএস এক্সামে 6.5 এবং যে কোনো একটা ব্যান্ডের ক্ষেত্রে গিয়ে 5.5 পেয়ে যায়। তো সেক্ষেত্রে কি এরা কানাডার জন্য মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, বা কোন প্রোগ্রামগুলোতে এরা অ্যাপ্লাই করতে পারে, বা কোন কোন সব ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারে? হ্যাঁ অমিত, যেটা হচ্ছে 6.5 আইএলটিএস ওভারঅল, মানে একটা ব্যান্ডে 5.5 অথবা দুইটা ব্যান্ডও হতে পারে, কিন্তু ওভারঅল যদি 6.5 থাকে সেক্ষেত্রে স্টুডেন্টস চাইলে ইউনিভার্সিটি অফ উইন্ডসরে অ্যাপ্লাই করতে পারে। তাদের কিছু প্রোগ্রামস আছে যেগুলোর রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল 6.5, মানে কোনো ইন্ডিভিজুয়ালি ব্যান্ড স্কোর তাদের রিকোয়ারমেন্টে নাই। আরেকটা ইউনিভার্সিটি আছে যে উইন্ডসরটা যেটা বললাম সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, আর ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটি এটা আরেকটা অপশন আছে যেটাতে আপনার, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, এটাতেও অ্যাপ্লাই করা যাবে ওভারঅল 6.5 দিয়ে। কিন্তু ওদের একটা মানে রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভাল আসবে তাদের একটা ইংলিশ প্লেসমেন্ট টেস্ট হিসেবে হয়, সেখানে একটা মিনিমাম স্কোর পাইতে হয়, 16 পাইতে হয়। সো 16 যখন একটা স্টুডেন্ট অবটেন করবে সে ডিরেক্ট প্রোগ্রামে আপনার স্টাডি করতে পারবে। যদি 16-এর নিচে যদি হয়ে থাকে টেস্ট স্কোরটা, তো সেক্ষেত্রে তার কিছু ইংলিশ কোর্স নিতে হবে। যেমন হতে পারে রাইটিং এর তার একটু স্কোরটা লো আসছে, সেক্ষেত্রে রাইটিং স্কিলস ডেভেলপমেন্টের হয়তো কোনো একটা কোর্স নিতে হবে। সো 6.5 দিয়ে এই অপশনসগুলোই আছে। স্যার, সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি 6.5 ওভারঅল পায় আর কোনো ব্যান্ডে যদি 5.5 পায়, এবং উনি যদি সেক্ষেত্রে এইসব যে আপনার সাজেস্টেড ইউনিভার্সিটিগুলো দিয়ে অফার লেটারও পায়, কিন্তু ইমিগ্রেশন কি আসলে এখানে কোনো ব্যারিয়ার ক্রিয়েট করবে কিনা ভিসা সাবমিশনের? আমরা যেগুলো আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখছি, যদি ইউনিভার্সিটি আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয়, যদি 6.5 ওভারঅল থাকে, সেক্ষেত্রে ইমিগ্রেশন সেটা ইস্যু করে না, বা যেটা ইউজুয়ালি হয় যদি রিকোয়ারমেন্ট মিট না করে সেক্ষেত্রে রিফিউজাল করে দেয় হচ্ছে নট মিটিং দি ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। হ্যাঁ, কিন্তু যদি 6.5 থাকে ওভারঅল আর ইউনিভার্সিটি আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয়, সেক্ষেত্রে ভিসার ডিসিশনের ক্ষেত্রে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে না। ধন্যবাদ স্যার। পরবর্তীতে আমাদের আরো এক স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছেন তার এই অ্যান্সারটা দেওয়ার জন্য, যে পাল সিস্টেম নিয়ে তাদের অনেকটা কোয়েরিজ আছে, তাদের মনে অনেকটা শঙ্কা রয়েছে যে পাল সিস্টেমের কারণে কি আসলে স্টুডেন্টের রিফিউজাল রেট বাড়ছে, বা পাল সিস্টেমের বিস্তারিত সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, এবং নতুন কোনো পাল নিয়ে আপডেট আছে কিনা। আচ্ছা, পালের বিষয়ে আমি বলে রাখি, অনেকে হয়তো এটা রিসেন্ট এই আপডেটসটা সম্পর্কে ধারণা নাই। পাল যেটাকে বলে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, এটার যে রিকোয়ারমেন্টটা মাস্টার্সের প্রোগ্রাম এবং ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য এটা ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট ছিল, যেটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়। সো এখন যে আপডেটটা রিসেন্টলি আসছে আইআরসিসি থেকে, সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স লেভেল প্রোগ্রামের জন্য কোনো পাল রিকোয়ারমেন্ট নাই। আর যেটা আপনি বলছেন ব্যারিয়ার কিনা, ইমিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে পাল সিস্টেমটা এস্টাবলিশ করছে হচ্ছে to restrict visa approvals or to stop bringing students to Canada. So যেহেতু এটাকে রিমুভ করে দিছে, এটাও একটা পজিটিভ ইন্ডিকেশন যে এখন তারা স্টুডেন্টস ভিসা রেশিওটা এখন অনেক ভালো, বা স্টুডেন্টস নিচ্ছে তারা।
স্যার, আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, যে বর্তমান প্রেক্ষাপটে আমি নিজেও অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছি যখন স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করি, বা আমি আমাদের সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, বিভিন্ন জি। গ্রুপগুলোতে স্টুডেন্টরা কোশ্চেন করছে যে রিসেন্টলি তারা অস্ট্রেলিয়াতে, যে আমরা দেখছি ভিসা রিফিউজাল রেটটা একটু বেড়ে গিয়েছে। জি। তো এই জায়গা থেকে যদি কেউ ভিসা রিজেকশন থাকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, সে কি আপকামিং ইনটেকে কানাডাতে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এবং সেক্ষেত্রে আসলে ওনার ভিসা পাওয়ার চান্স কি কমবে না বাড়বে, বা স্বাভাবিকভাবে থাকবে, এই ব্যাপারে যদি। জি অমিত, আমরা যেটা রিসেন্টলি দেখেছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে অনেক ভালো ভালো স্ট্রং প্রোফাইলগুলো রিফিউজাল হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়াতে একটা সময় লেভেল 1 ছিল, সেটা মানে জাস্ট ফর ফিউ মান্থস লেভেল 1-এ থাকার পরে ওটা চলে আসছে লেভেল 3-তে। আর লেভেল 3-তে আসার পরে রিফিউজাল রেশিওটা এত বেশি বাড়ছে যে আপনার ভিসা অ্যাপ্রুভাল রেশিওটা 21-22%-এ চলে আসছে। যার কারণে আমরা অনেক বেশি স্টুডেন্টসের কোয়ারি পাচ্ছি, যেটা আপনিও বলছেন, আমিও কয়েকজন স্টুডেন্টসের সাথে কথা বলে যেটা দেখলাম যে তাদের প্রোফাইলগুলো খুবই স্ট্রং, মানে IELTS 7, জি স্যার। তারপর কিন্তু রিফিউজাল, ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং ভালো একটা ফান্ডিং তারা দেখাইছে, কিন্তু তারপরেও কিন্তু রিফিউজাল আসছে। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা হতাশ হবেন না, কারণ অস্ট্রেলিয়ার রিফিউজাল মানে যে কানাডার রিফিউজাল চলে আসবে এরকম কিছুই নাই। বরং আমরা অস্ট্রেলিয়ার রিফিউজাল দেখেও কানাডায় অ্যাপ্রুভাল পেয়েছি। সো আপনাকে অবশ্যই এটা মেনশন করতে হবে যে আপনি প্রিভিয়াসলি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন, এবং এখন যেহেতু অস্ট্রেলিয়াতে রিফিউজাল আসছে সে কারণে আপনার সেকেন্ড অপশন হিসাবে আপনি কানাডাকে চুজ করতেছেন, অ্যান্ড আপনার স্টেটমেন্ট অফ পারপাসে সেটা উল্লেখ করবেন যে রিজনসগুলো আছে। মেক শিওর ইট হ্যাজ টু বি লজিক্যাল রেসপন্স। সো আমি এটাতে কোনো নেগেটিভলি দেখি না। অস্ট্রেলিয়া যারা ভিসা রিফিউজাল আছে তারা কিন্তু স্টিল কানাডা অ্যাপ্লাই করে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে। তো স্যার, আপনার এই অ্যান্সারের মাধ্যমে স্টুডেন্টরা আসলে ক্লিয়ার হয়ে গেল, যারা অস্ট্রেলিয়াতে রিফিউজাল আছে তারা আপকামিং ইনটেকে কানাডাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য স্টুডেন্টরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, এখানে স্পেসিফিক কিছু স্টুডেন্টের প্রোফাইল নিয়েছি স্যার। সেক্ষেত্রে যারা এলএলবি করেছে বাংলাদেশে, তারা কি কানাডাতে গিয়ে এলএলএম এর সুবিধাটা পাবে কিনা, এ বিষয়ে অনেকটা তাদের কোয়েরিজ আছে। এলএলবি করার পরে কিভাবে তারা কানাডাতে গিয়ে তাদের ফিউচার কেরিয়ার গড়তে পারে। পাশাপাশি স্যার সেম ধরনের কোয়েরিজ গুলো এমবিবিএস যারা করেছেন, ডাক্তার আছেন বাংলাদেশে, তারাও কিভাবে মাস্টার্স এর জন্য কানাডাতে যেতে পারেন, অথবা তাদের জন্য কি সাজেশন থাকবে। পাশাপাশি স্যার যারা ব্যাচেলারে ইংলিশে কমপ্লিট করেছেন, এই ধরনের স্টুডেন্টদের অনেক কোয়েরিজ পাচ্ছে, তারা মাস্টার্সে কি ধরনের প্রোগ্রাম চুজ করতে পারেন। হ্যাঁ অমিত, আমার মনে হয় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আমাদেরকে নক দেয় মেসেজে, সেটা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এলএলবি অথবা ল নিয়ে পড়াশোনা করছে বাংলাদেশে, এখন তারা চাচ্ছে কানাডায় স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে, বাট মাস্টার্সে এলএলএম করতে চায়। তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এলএলএমটা করে বাংলাদেশে আপনি এসে যে প্র্যাকটিসটা করবেন সেটা মেক সেন্স করবে না, কারণ বাংলাদেশের যে লটা, সিভিল লটা ইউজ করা হয় অ্যাজ ফার এজ আই নো, অ্যান্ড কানাডায় ম্যাক্সিমাম হচ্ছে কমন লটা ইউজ করা হয়। সো আপনি যদি বাইরে থেকে কানাডা থেকে পড়ে আসেন, আপনি বাংলাদেশে এসে ওটা প্র্যাকটিস করতে পারবেন না। সো এখানে একটা কন্ট্রাডিকশনটা তৈরি হয়। সো ওই স্টুডেন্ট যারা এলএলবি ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা মাস্টার্স অফ সোশ্যাল জাস্টিসটা অ্যাপ্লাই করতে পারে, অথবা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ক্রিমিনোলজি প্রোগ্রামে চাইলে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে যেমন ক্রিমিনোলজি প্রোগ্রামটা অ্যাভেলেবল আছে হচ্ছে উইলফ্রেড লরিয়ার ইউনিভার্সিটিতে, তারপর আরও কয়েকটা ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজির সাবজেক্টটা আছে। সাথে যেটা বললাম, সোশ্যাল জাস্টিস অ্যাপ্লাই করতে পারবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাপ্লাই করতে পারবে ইনস্টেড অফ অ্যাপ্লাইং টু এলএলএম প্রোগ্রাম। ইভেন যে there is a high chance of not getting the offer letter for LLM বিকজ আপনার বাংলাদেশে যেটা পড়ছেন কানাডার সেটা সেই পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা নাও থাকতে পারে। সো আমি বলবো হচ্ছে এই প্রোগ্রামসগুলোতে আপনারা অ্যাপ্লাই করলে ভালো হয় যদি এলএলবি ব্যাকগ্রাউন্ড থাকে। জি অমিত, তারপর আরেকটা সাবজেক্ট আপনি বলছিলেন এমবিবিএস। যারা এমবিবিএস অথবা ডেন্টাল অ্যান্ড সার্জারি নিয়ে পড়াশোনা করছেন অথবা ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, তারা চাইলে কিন্তু কানাডায় মাস্টার অফ পাবলিক হেলথে অ্যাপ্লাই করতে পারবে। কারণ আমি হাইলি এনকারেজ করি এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা, এখন দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু অ্যাপ্লাই। এর কারণটা হচ্ছে সাসকাচুয়ান স্পেসিফিকলি আমি যদি বলি, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম অথবা পাবলিক হেলথ প্রোগ্রাম মাস্টার্সের জন্য এমপিএইচ যেটাকে বলে, এই প্রোগ্রামসে অ্যাপ্লাই করার ওয়াইল ইউ আর স্টাডিং আপনি চাইলে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা একদমই নতুন করে তাদের এই পাইলট প্রোগ্রামটা ভেরি সুন এটা ইমপ্লিমেন্ট করতেছে। সো আমি বলবো হচ্ছে যারা এমবিবিএস অথবা হেলথ রিলেটেড সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে কিন্তু মাস্টার অফ পাবলিক হেলথ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন।
আরেকটা ইয়ে ছিল অমিত, আপনার যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, অনেকে থাকে ব্যাচেলর অফ আর্টস, আপনাদের মেজর থাকতে পারে ইংলিশ। সো এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি আপনাদের আইএলটিএস স্কোরটা ভালো থাকে, আমরা আপনাকে সাজেস্ট করব হচ্ছে মাস্টার অফ এডুকেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে। এটা অলমোস্ট এনি পাবলিক ইউনিভার্সিটি হ্যাজ দিস কাইন্ড অফ প্রোগ্রাম, অ্যান্ড ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হচ্ছে ফল ইনটেকে এই প্রোগ্রামসগুলো অ্যাভেলেবল থাকে। অনেক ইউনিভার্সিটিতে উইন্টার ইনটেকটাও অ্যাভেলেবল আছে। সো আপনারা ম্যাড প্রোগ্রাম যেটাকে বলে এমইডি বা মাস্টার অফ এডুকেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন যদি ইংলিশের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। স্যার, মোস্ট অফ দা স্টুডেন্টের যে একটা চাওয়া থাকে, জানতে চাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে গিয়ে টিউশন ফিস সম্পর্কে একটা কোয়েস থাকে। সো ইনিশিয়াল ডিপোজিট অথবা এভারেজ টিউশন ফি সম্পর্কে যদি একটু মাস্টার্সে কানাডার জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একটু ধারণা দিতে। জি অমিত, অনেকের প্রশ্ন থাকে যে আমি কত টাকা আপফ্রন্ট আমাকে দিতে হবে। যেমন হচ্ছে ধরেন ইউকেতে আপনার যারা স্টুডেন্টস যারা অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু 50% থেকে 70% ডিপোজিট করতে হয়। অন দি আদার হ্যান্ড কানাডাতে সেরকম কিন্তু না। কানাডাতে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনাকে পাবলিক ইউনিভার্সিটির আপফ্রন্ট টিউশন ফি ডিপোজিট থাকে হচ্ছে $2,000 থেকে আপ টু $8,900 অর $9,000 এর মতো। হ্যাঁ, সো এটা হচ্ছে আপফ্রন্ট ডিপোজিট। বাট ইন টার্মস অফ আপনার পার অ্যানুয়াল টিউশন ফিস যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে অন অ্যাভারেজ আমি যদি বলি 15 থেকে শুরু করে আপনার $22,000 পর্যন্ত হয়। এটা হচ্ছে রেগুলার প্রোগ্রামসের ক্ষেত্রে। আর এমবিএ প্রোগ্রাম যেগুলো, সেগুলো টিউশন ফিস তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা হেলথ সায়েন্স প্রোগ্রামগুলো কিন্তু অনেক টিউশন ফিস অনেক হাই থাকে। সো আমি যে অ্যাভারেজটা দিছি ওটা হচ্ছে নর্মাল রেগুলার প্রোগ্রামস যেগুলো থাকে সেগুলোর জন্য। কিছু এক্সেপশনাল ইউনিভার্সিটি আছে যেখানে টিউশন ফিস অনেক কম। অনেক স্টুডেন্টস থাকে আপনাকে জিজ্ঞেস করে যে ভাই লোয়েস্ট অথবা অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটির যেখানে টিউশন ফিস খুবই কম। এই ধরনের অপশনসের মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজাইনার, যেখানে টিউশন ফিস মাত্র $8,900 বছরে। সো আপনার যদি 3টা ইনটেক হয়ে থাকে ইউনিভার্সিটি অফ রেজাইনার কোনো প্রোগ্রামে, সেক্ষেত্রে আপনার টিউশন ফি পার সেমিস্টার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি $3,000। সো এটা কিন্তু যে যারা অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটি অফ রেজাইনা তারা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করতে হবে। কেমন আমি আপনাকে বলি, মাস্টার্সের তুলনামূলকভাবে 8 উইকস থেকে 12 উইকস একদম মিনিমাম আপনাকে প্রসেসিং টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে। সো যেগুলো হচ্ছে আবার অ্যাফোর্ডেবল টিউশনস ইউনিভার্সিটি, সেগুলোতে আপনাকে মিনিমাম 6 মান্থস অ্যাহেড অ্যাপ্লাই করতে হবে। কারণ তাদের যে রিকোয়ারমেন্টস মিট করা বা ডকুমেন্টস ওখানে পাঠানো, অনেক জায়গায় হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে আপনার ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট ডিরেক্টলি ইউনিভার্সিটিকে পাঠাতে হবে। তারপর তাদের অ্যাসেসমেন্টটা ভেরি স্লো। আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন মোস্ট অ্যাফোর্ডেবল টিউশনস, কিন্তু অন দি আদার হ্যান্ড আপনাকে কিন্তু অনেক লং টাইম ওয়েট করতে হবে সেই ইউনিভার্সিটিগুলোতে যদি অ্যাপ্লাই করতে চান। সো ইউনিভার্সিটি অফ রেজাইনা উড বি এ গুড অপশন ইফ সামওয়ান ইজ লুকিং ফর অ্যাফোর্ডেবল টিউশনস। সো এটা একটা অপশন থাকতে পারে। সেক্ষেত্রে আরো একটা কোশ্চেন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে কি ধরনের ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগে কানাডাতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এই ব্যাপারে আমাদের অনেক স্টুডেন্টই আপনার কাছে জানতে চেয়েছেন। অমিত, আপনার আমার মনে হয় যতগুলো কোয়েশ্চেন্স আমরা কভার করছি এটা হচ্ছে সব স্টুডেন্টসের আমার মনে হয় এই প্রশ্নটা শোনার জন্য অনেক আগ্রহী। সেটা হচ্ছে কি ধরনের ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো সাবমিট করা দরকার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো সেটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আপনার অনেকে যেটা মনেও থাকে না, সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। তারপর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার যদি সোর্স অফ ইনকাম থাকে, সো সে সোর্স অফ ইনকাম যেমন প্যারেন্টসের সোর্স অফ ইনকাম থাকতে পারে, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স দিতে হবে যদি বিজনেস থাকে। তারপরে টিন সার্টিফিকেটটা দিতে হবে, ট্যাক্স রিটার্ন লাস্ট 2 ইয়ারের অ্যাসেসমেন্টটা আপনাকে প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, যেটা যাবে হচ্ছে প্রুফ অফ মিনস অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এই ফাইলের মেইন যে ডকুমেন্টসগুলো আমি সেগুলো আপনাকে খুলে বলতেছি স্টুডেন্টসের উদ্দেশ্যে। সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্পন্সর ডিক্লারেশন, যেটাকে বলে এসএফডি, স্পন্সর ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন অ্যাফিডেভিট, সেটা থাকতে হবে উপরে। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আপনার সেটা হতে পারে এফডিআর অথবা সেভিংস অ্যাকাউন্ট। সো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ইউ মাস্ট অলসো প্রোভাইড দি সলভেন্সি সার্টিফিকেট। তারপরের যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা থাকতেছে ট্রেড লাইসেন্স যদি বিজনেস হয়ে থাকে, আর যদি জব হোল্ডার হয় সেক্ষেত্রে প্রুফ অফ এমপ্লয়মেন্ট, তারপরে পে স্টাবস, এগুলো প্রোভাইড করতে হবে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে ফাইন্যান্সিয়াল স্পন্সর যিনি হবেন মাস্ট টিন সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে, লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন দিতে হবে। তারপর হচ্ছে যদি বিজনেস থাকে বিজনেসের অডিট রিপোর্টটা দিতে হবে, সিএ ভ্যালুয়েশন দিতে হবে,
আরো ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো পরবর্তীতে যদি জায়গা না হয় ক্লায়েন্ট ইনফরমেশন ফাইলে দিতে পারে, সেক্ষেত্রে যে অ্যাসেটস গুলো আছে ফিক্সড অ্যাসেটস, আমরা এখানে ফাইন্যান্সিয়াল ইয়েটাকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে আপনার মুভেবল অ্যাসেটস অথবা ইমুভেবল অ্যাসেটস। তো মুভেবল অ্যাসেটস যেগুলো সেগুলো হচ্ছে আপনার লিকুইড অ্যাসেটস, আর লিকুইড অ্যাসেটস এর মধ্যে থাকতেছে যেগুলো মানে ইজিলি বা রাইট অ্যাওয়ে আপনি এগুলোকে ক্যাশ করতে পারবেন। তো সেটা হতে পারে ফর এক্সাম্পল আপনার একটা এফডিআর আছে, এফডিআর আপনি যে কোনো সময় কিন্তু এটা ক্যাশ করতে পারবেন, ভেঙে ফেলতে পারবেন। তারপর হচ্ছে সঞ্চয়পত্র, অনেকের থাকে সঞ্চয়পত্র, সেটাকেও ইজিলি আপনি লিকুইড হিসেবে অ্যাসেট হিসেবে আপনি রাখতে পারেন। তারপরে যেগুলো ইমুভেবল অ্যাসেটস, যেগুলো ফিক্সড অ্যাসেট যেটাকে আমরা জানি, সেটা হচ্ছে আপনার ল্যান্ডস অ্যান্ড প্রপার্টিস থাকতে পারে। সো প্রপার্টির ক্ষেত্রে, ল্যান্ডসের ক্ষেত্রে দলিল থাকতে পারে, খতিয়ান থাকতে পারে, সেগুলোকে ট্রান্সলেশন করে নোটারাইজ করে তারপরে এই পুরো এই যে লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো বলছে এগুলো সবকে কম্পাইল করে কম্প্রেস করে আপনাকে উইদিন 4 MB তে সাবমিট করতে হবে এক একটা ফাইল। ধন্যবাদ স্যার। তো সেক্ষেত্রে আসলে অনেক মেগাবাইট হবে এই ফাইলগুলো, এগুলোকে কম্প্রেস করে 4 MB এর মধ্যে নিয়ে এসে তারপরে সাবমিশন। জি, কারণ আপনার এখানে তাদের সিস্টেম করা আছে, যখন আপনি জিসিকি অ্যাকাউন্টের মাধ্যমে সাবমিট করবেন অথবা আরসিএসি পোর্টালের মাধ্যমে সাবমিট করবেন, একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যেটা হচ্ছে প্রত্যেকটা ফাইল 4 MB এর ভিতরে সাবমিট করতে হবে। যার কারণে অনেক সময় একটু কম্প্রেস বেশি করতে হয়, বাট উই হ্যাভ টু মেক শিওর যে না আমরা কম্প্রেস এত বেশি না করে যে আমাদের রেজুলেশনটাই চলে যায়, এরকম করা যাবে না। ওটাকে মিনিমাল রেখে যেন এটাকে ইজিলি ট্রেস করা যায় আর কি। কারণ আপনি জানেন যে আইআরসিসি চিনুক ইউজ করে, চিনুক একটা এআই সফটওয়্যার, সেটার মাধ্যমে তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা ক্রিয়েট করে। সো আপনার চেষ্টা করতে হবে ডকুমেন্টসগুলোকে হাইলি কম্প্রেস করা যাবে না, এমনভাবে কম্প্রেস করতে হবে যেটা ভিজিবিলিটিটা যেন স্টিল থাকে। আশা করছি স্যারের এই বিস্তারিত উত্তরগুলোর মাধ্যমে আমাদের যে স্টুডেন্টরা কানাডায় অ্যাপ্লিকেশন করতে আগ্রহী তাদের যে বিভিন্ন ধরনের কোয়েরিজ গুলোর অ্যান্সার তারা পেয়ে যাচ্ছেন এবং ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের এক স্টুডেন্ট না বেশ কয়েকজন স্টুডেন্টই আমাকে যেটা জিজ্ঞেস করেছেন এবং আমি ফেস টু ফেস কমিউনিকেশন করেও যেটা পেয়েছি যে তারা বাংলাদেশের বাহিরে লাইক ব্যাচেলার করার জন্য চায়না, মালয়েশিয়া সহ অন্যান্য সাউথ এশিয়ান আশেপাশে অনেক কান্ট্রিতে অথবা মিডল ইস্টে অনেকে পড়াশোনা করে থাকেন, অথবা 6 মান্থের বেশি সে ওইখানে অবস্থান করছেন। তো সেক্ষেত্রে সেই স্টুডেন্ট যখন কানাডাতে অ্যাপ্লিকেশন করবে তখন কি এই দুই দেশেরই আসলে পুলিশ ক্লিয়ারেন্স দরকার আছে কিনা, লাইক বাংলাদেশ আর মিডল ইস্ট অথবা চায়না মিডল ইস্ট অথবা চায়না এবং বাংলাদেশ, এই ধরনের কোনো পুলিশ ক্লিয়ারেন্সের সাপোর্ট দরকার আছে? জি অমিত, আপনার আগের কোয়েশ্চেনে যে লিস্ট অফ ম্যান্ডেটরি ডকুমেন্টস এর কথা আমরা বলছিলাম, সেটার মধ্যে আমি কিন্তু প্রথমে মেনশন করছি পুলিশ ক্লিয়ারেন্সটা। সো পুলিশ ক্লিয়ারেন্স আপনার ওই একটা প্রশ্নেই আছে কিন্তু আপনার IMM 1294 যেটা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের মেইন ফর্ম, সেই ফর্মে কিন্তু একটা প্রশ্নেই আছে হচ্ছে যদি আপনি 5 বছরের মধ্যে যদি কোনো দেশে মানে আপনার কান্ট্রি অফ রেসিডেন্ট যেটা বাংলাদেশ এর বাইরে যদি থেকে থাকেন, যদি মিনিমাম ওখানে 6 মান্থস বা এর উপরে থাকেন, তাহলে মাস্ট আপনার যে কয়েকটা দেশে আপনি ছিলেন ওই কয়েকটা দেশের পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, সাথে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটাও অ্যাড করতে হবে। সো এটাও একটা কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্টস, দুই দেশের তার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। স্যার আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে ভিসা অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে, কত ভিসা অ্যাপ্লিকেশন ফিস আসবে কানাডার জন্য, এবং যদি কেউ স্পাউস সহ আবেদন করতে চায় সেক্ষেত্রেও ভিসা অ্যাপ্লিকেশন ফিস কত আসবে? জি থ্যাংক ইউ অমিত। একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন বা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা তাদের যে ভিসা অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে $235। এর মধ্যে হচ্ছে ভাগ হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে $150 প্লাস $85 হচ্ছে বায়োমেট্রিক ফিস। সো কম্বাইন করলে দুইটা $235 আসে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য। আর যদি স্পাউস সাথে অ্যাপ্লাই করে স্পাউসের জন্য সেক্ষেত্রে $255 অ্যাপ্লিকেশন ফিস, ওয়ার্ক পারমিট হোল্ডার ফিস অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ফি প্লাস $85। সো $340 হচ্ছে আপনার স্পাউসের জন্য। সো টোটাল যদি একটা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট সাথে যদি স্পাউস সহ অ্যাপ্লাই করতে চায়, মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মূলত যদি অ্যাপ্লাই করতে চায়, তাহলে $575 আসবে। স্যার তো এই $575 মধ্যে স্পাউস সহ স্টুডেন্ট আবেদন করতে পারবে, সেটা বায়োমেট্রিকটাও ইনক্লুড। স্যার সর্বশেষ কোশ্চেন আপনার কাছে করতে চাই, কারণ আজকে স্টুডেন্টরা অনেক কোশ্চেন রেখেছে, একসাথে সব কোশ্চেনের অ্যান্সার আজকে নিয়ে আসতে পারিনি, বাট আমরা ধারাবাহিকভাবে আসবো। বাট আজকে সর্বশেষ কোশ্চেনটি ছিল যে ভিসা প্রসেসিং এর ওভারঅল টাইমিং সম্পর্কে যদি একটু বলতেন, যে একজন স্টুডেন্ট ওভারঅল ভিসা প্রসেসিং করতে কি পরিমাণ সময় তার নিয়ে নামতে হবে? অমিত, এই প্রশ্নটা আসলে আমি বলবো এটা ডিপেন্ড অন সিচুয়েশন অ্যান্ড আইআরসিসির ব্যাকলগস যদি থাকে বা আইআরসিসি কতগুলো অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশনস পাইছে,
এটা স্টুডেন্ট চাইলে নিজেরাও ভেরিফাই করতে পারে। জাস্ট আইআরসিসি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে গিয়েও চেক করতে পারবে, অথবা গুগলে কানাডা ভিসা প্রসেসিং টাইম লিখলে ওখানে প্রথম অপশনটাই আসে হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশন। সেখানে চুজ করবে ফর এক্সাম্পল স্টাডি পারমিট, তারপরে হচ্ছে কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করা হচ্ছে, কান্ট্রি অফ রেসিডেন্স অর কান্ট্রি ওয়ার দ্য অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড ফ্রম। এটা বাংলাদেশ সিলেক্ট করলে এখন যেটা হচ্ছে বর্তমানে চলতেছে 5 উইকস। সো বর্তমান টাইম 5 উইকস, এখন ফিউচারে এটা বাড়তেও পারে আবার হয়তো কমতেও পারে। সো এটা ফিক্স কোনো নির্ধারণ টাইম নাই। তো আজকে স্যার এই পর্যন্তই ছিল। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকের এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে আপনি উপস্থিত ছিলেন, আমাদের স্টুডেন্টদের অনেক কোয়েরিজের অ্যান্সার আজকে দিয়েছেন। এর মাধ্যমে স্টুডেন্টরা অনেকটা ইলাবোরেটলি জানতে পেরেছে কানাডিয়ান মাস্টার্সের জন্য স্টাডি পারমিটের বিষয়। হয়তোবা স্টুডেন্টদের আরো অনেক কোয়েরিজ থাকবে। আমি অডিয়েন্সের ধন্যবাদ জানাতে চাই, তারা ধৈর্য ধরে শুনেছেন। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। আমি একটা বিষয় সমস্ত স্টুডেন্টসকে জানাতে চাই, এটা হচ্ছে আপনারা যখন এই যে আমি এতক্ষণ ধরে যে প্রশ্নগুলোর অ্যান্সার দিলাম অথবা আপনি যে প্রশ্নগুলো উপস্থাপন করছেন, এখানের যে ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করছি, আপনারা চেক করবেন সবসময় ইনফরমেশন সঠিক কিনা, এটার ক্রেডিবল সোর্স কি। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা দেখি স্টুডেন্টস ফেসবুকের বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে আপনার অনেকগুলো ওখানে ধরেন অনেকে পোস্ট করে কোয়েশ্চেন্স, এবং অনেকেই কিন্তু কমেন্টসে যে যার মতো করে অ্যান্সার দিচ্ছে। তার হয়তো নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, অথবা কোথাও থেকে দেখছে সে কারণে সে ওখানে গিয়ে রেসপন্স করতেছে। যেমন অনেকে আপনার বলে যে কোন কোন ব্যাংক আইআরসিসি ব্ল্যাক লিস্টেড করছে। আপনারা যদি এই ধরনের লিস্ট পান তাহলে সেটা একান্ত হতে হবে আইআরসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটা পাবলিশ করতে হবে। আমি নিজে বললে হবে না যে এই ব্যাংকগুলো ব্ল্যাক লিস্টেড এর মধ্যে। তো এরকম অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে যেগুলো স্টুডেন্টস আপনার কনফিউজড হয়ে যায় বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে ওটার অ্যান্সার খুঁজতে গেলে। আমি স্টুডেন্টসকে বলবো, বা যারা ভিডিও দেখছেন বা যারা স্টাডি পারমিটে কানাডার জন্য অ্যাপ্লাই করার প্ল্যান করতেছেন, আপনারা যে কোনো তথ্য একটু যাচাই করবেন। আমি ইভেন যে প্রশ্নগুলোর অ্যান্সার দিলাম আপনারা চেক করবেন এগুলোর সাথে কোনো কন্ট্রাডিকশন থাকে কিনা। আমি চেষ্টা করছি সেটা আইআরসিসির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানের তথ্যগুলো এবং সেখানের আপডেটসগুলো আমার অ্যান্সারের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। তো এভরিওয়ান, আশা করছি আজকের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনের মাধ্যমে অনেকেই ইলাবোরেটলি কানাডিয়ান ভিসা সম্পর্কে জেনেছেন। আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।